জাতীয় নির্বাচনের দিনেই গণভোট বললেন প্রধান উপদেষ্টা। সংসদের প্রথম 180 দিনেই হবে সংবিধান সংশোধন। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, মন্তব্য সালাউদ্দিনের। সংকট রয়েই গেল বললেন গোলাম পরোয়ার। এবং মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় 17 নভেম্বর, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। তিনি বলেন, আগামী সংসদ 180 দিনের মধ্যে সংবিধান সংশোধন করবে। পরবর্তী 30 দিনে হবে উচ্চকক্ষ। সংসদের উচ্চকক্ষে থাকবে পিআর। প্রধান উপদেষ্টা আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ভবিষ্যতের সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা, ঐক্যমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিএনপির এই নেতা আরও বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই স্বাক্ষরিত সনদের বহু গরমিল রয়েছে। কিছু বিষয় মনের মাধুরী মিশিয়ে আনা হয়েছে। তিনি বলেন, সার্বভৌমত্ব এখতিয়ার সংসদ এবং তার সংসদদের কিছু চাপিয়ে দেওয়ার এখতিয়ার বহির্ভূত যেসব ধারণা উপস্থাপন করা হচ্ছে তা সাংঘর্ষিক বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এমন সিদ্ধান্তে 12.5 কোটি ভোটার বিচলিত হবে জানিয়ে তিনি বলেন, এসব কারণেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিল 8 দল। তিনি আরও বলেন, 16 নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 8 দলের অবস্থান কর্মসূচি পালিত হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় আগামী 17 নভেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বেলা 12টায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এদিন ধার্য করেন। প্রসিকিউশন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন। ন্যায় বিচার নিশ্চিত হলে শেখ হাসিনা খালাস পাবেন বলে দাবি করেন তার আইনজীবী। 17 নভেম্বর রায়কে ঘিরে জনমনে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। শেখ হাসিনার রায়কে ঘিরে জনমনে যখন প্রশ্ন, ঠিক তখনই সচিবালয় গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রায়কে ঘিরে জনমনে কোনো শঙ্কা নেই। রাস্তা তো ওরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। রাস্তা ফাঁকা নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নেই। সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসএ নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক।
এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ, যেখানে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা, যার অধিকাংশই মাদকসেবী। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ করা সম্ভব মরণঘাতী এই রোগ। জিন্না ফারুকের তথ্য ছবিতে মাজহারুল আমিন শুভর রিপোর্ট। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। প্রাকৃতিক অপরূপ এই লীলাভূমি হঠাৎই মলিন মরণঘাতী এইচআইভি ভাইরাসের কড়াঘাতে। এরই মধ্যে এইডসের রেড জোন ঘোষণা করা হয়েছে সিরাজগঞ্জ জেলাকে। এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের তথ্য অনুযায়ী এই জেলায় এ পর্যন্ত 255 জনের শরীরে পাওয়া গেছে এইচআইভি, যার অধিকাংশই মাদকসেবী। ইনজেকশনের মাধ্যমে নেওয়া মাদক থেকে আক্রান্ত হয়েছেন অধিকাংশ মাদকসেবী। নিজেদের ভুল বুঝতে পেরে এখন অনেকটাই আক্ষেপের সুরে অন্যদের সচেতন হওয়ার পরামর্শ আক্রান্তদের। আমি চাই না যে এই পথে কেউ আইসা আমার মতো জড়িত হয় পথে পথে ঘুরুক, আমি এটা চাই না, কামনা করি না। এই মাদক নেই মেলা দিন ধরে, তাও আমার 18-19 বছর হয়েছে। আমার বাড়ি ঘর সব নিঃস্ব করে দিচ্ছে। ধ্বংসর রাস্তায় একটা ধ্বংসর রাস্তা, তো এই রাস্তা তো খুব ক্ষতি হচ্ছে, একটা পরিবারই নষ্ট হয়ে জায়গা। বন্ধু বান্ধবদের সাথে থাইকা আল্লাহ আল্লাহ করে করতে এরাতে জড়িত হয়েছিলাম। মরণঘাতী এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব না, তবে নিয়মিত কাউন্সিলিং ও চিকিৎসা দিয়ে এইচআইভি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের মেসেজ হলো সাধারণ মানুষের প্রতি যে আপনারা অবশ্যই এইচআইভির যে পদ্ধতিগুলোতে ছড়ায় ঝুঁকিপূর্ণ যে মাধ্যমগুলো, এগুলো ব্যাপারে সচেতন থাকবেন। সেই মাধ্যমগুলোর মধ্যে হলো একটি অন্যতম হলো সুইং সিরিঞ্জ ভাগাভাগি, এটা করা যাবে না। 2, যৌন সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। 3, রক্ত একজনের শরীর থেকে আরেকজন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। 4, কোনো এইচ আক্রান্ত মায়ের যদি বুকের দুধ শিশু খায় সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওই গর্ভবতী অবস্থায় এইচআইভি স্ক্রিনিংটা জরুরি। এটা দেখা যাচ্ছে মাদকসেবীদের মধ্যে বেশি, যারা একই সিরিঞ্জ ব্যবহার করে ড্রাগ নেয়। সেক্ষেত্রে একই সিরিঞ্জ ব্যবহার করে যাতে ড্রাগ নেয় সেটার জন্য আমরা কাউন্সিলিং করে থাকি। এদিকে যে মাদকের কারণেই মূলত ছড়াচ্ছে এইডস, সেই মাদকের সেবন ও এইচআইভি সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সিরাজগঞ্জে এইডসের রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে যারা রোগে আক্রান্ত আছে তাদের মধ্যে যে ইনজেকশন ব্যবহার করে তারা রয়েছেন বা তাদের সংখ্যাই মুখ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত তার অভিযান পরিচালনা করছে। এইডস শুধু একটি জীবনই কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় একটি পরিবারকেও। তাই এইডসের বিস্তার রোধে সচেতনতার বিকল্প নেই। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের নামে নাশকতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে সাধারণ মানুষ বলছে, গুপ্ত হামলা ও নাশকতাকারীদের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর পদক্ষেপ। গতকাল আওয়ামী লীগের কর্মসূচির প্রতিক্রিয়ায় এসব কথা জানান তারা। শেখ সোহাগের রিপোর্ট। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ঘটছে বিভিন্ন নাশকতার ঘটনা। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা জানান, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা প্রস্তুত তারা। তার থেকেই এখানে আছি। এরপর আজকে ফজরের পর থেকে অবস্থান করছি যে গণহত্যাকারী আওয়ামী লীগ, খুনি লীগ, তারা যে লকডাউন বলেছে আসলে। তো এরপর আপনারা জানেন সবথেকে বড় ডেভেলপমেন্ট হলো যে 17 তারিখ খুনি হাসিনার প্রথম রায় হবে। তো আমরা তো রাজপথে আছি। বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিক মানুষকে অনুরোধ করব যে আপনারা যে যার মতো করে এই গণহত্যাকারীদের ষড়যন্ত্রকে প্রতিহত করুন এবং আইনের হাতে এদেরকে তুলে দিন। এদিকে আতঙ্কিত খেটে খাওয়া ও সাধারণ মানুষ বলছে, জনগণের ভোগান্তি হয় এমন কর্মসূচি কখনোই কাম্য নয়। তারা বর্তমানে নতুন নতুন জ্বালাও পোড়াও করতে নামছে 5,000-8,000 টাকা নিয়ে। তাদের নিজেদের দাম জানা উচিত আগে। পেট্রোলিং টিম পুরো ঢাকা চক্কর দিচ্ছি। লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, আমরা এটিকে লিকডাউন কর্মসূচি হিসাবে শেষ করতে চাই। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার 4 সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর
প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ইসলামী শ্রীমঙ্গল শাখার আমির মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল ইসলাম কামরুল সহ দেশের প্রথম সারির প্রায় সকল গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদ নির্বাচন সামনে রেখে নরসিংদীর রায়পুরায় গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। চরাঞ্চলের বাঁশগাড়ি, শ্রীনগর এবং পড়াতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম.এন. জামান, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফয়জুর রহমান, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম সহ আরও অনেকে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারি গ্রামে জমি দখল নিতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী আনোয়ার হোসেনের পরিবার জানায়, 4 একর 66% জমি দীর্ঘদিন ধরে চাষ আবাদ করে আসছেন তারা। 40 থেকে 62 সালে খাস হলে পরবর্তীতে তারা সরকারের কাছে লিজ আবেদন করেন। পরে উপজেলা প্রশাসন সরেজমিনের তদন্ত করে তাদের লিজ প্রদান করে, কিন্তু একই এলাকার আবুল হাশেম সহ তার লোকজন জমি দখলে নিতে মিথ্যা মামলা ও হয়রানি করে আসছে। তাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান ভুক্তভোগীরা। নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ফাতেমা আক্তার ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নরসিংদী আর্মি ক্যাম্প ও সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে জানায়, আওয়ামী লীগের দোসর আনোয়ার, কদম আলী, ওমর ফারুক বাবুসহ তাদের লোকজন ফাতেমার পরিবারের জমি জোরপূর্বক দখল করে রাখে। 10 নভেম্বর বিকেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে ফাতেমার বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় 2 লাখ টাকার মালামাল ভাঙচুর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। জামালপুরে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের অধ্যক্ষ কর্নেল অবসরপ্রাপ্ত রশিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত আলম মীর সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। মেলায় 42টি স্টল অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, নারায়ণগঞ্জ শক্তি ও পরিবেশ বিষয়ক নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার মান উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন উপলক্ষে অভিভাবক ও ছাত্র সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ বায়েজিদ হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকে। জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেত্রকোনায় বারহাট্টায় ফকিরের বাজার এলাকায় সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ড্যাবের সহায়তায় নেত্রকোনা মেডিকেল কলেজের ডাক্তারদের অংশগ্রহণে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন ডাক্তার লুৎফা হক। এ সময় আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হককে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাজহারুল আমির, ডাক্তার আফসানা সাইম রিতা সহ অনেকে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ঝালকাঠি ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার আয়োজনে নৈকাঠি বাজার এলাকায় তার নিজ কার্যালয়ে দোয়া ও মিলাদ হয়। অনুষ্ঠানে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের আয়োজনে ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হলো ৩ দিনব্যাপী নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট ৩০তম বিল্ড সিরিজ অফ এক্সিবিশন, ২৭তম পাওয়ার সিরিজ অফ এক্সিবিশন এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনী ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার সহ অনেকে। এবারে জানাবো প্রবাস সংবাদ। যুক্তরাজ্যের স্কটল্যান্ড ডান্ডিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। ডান্ডি বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডান্ডি বিএনপি নেতা উকিল আব্দুস শহীদ এবং সঞ্চালনায় ছিলেন আলাউদ্দিন আলো। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রহিম জাকির। বক্তব্য রাখেন শাহ ইমদাদুল হক বাবু, আলমগীর কবির, মাজহারুল ইসলাম সুমন সহ অনেকে। এবারে জানাবো চট্টগ্রাম সংবাদ। দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম ৩ আসনে ৩বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার সমর্থনে এক প্রতিবাদ সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির যুগ্ম জাকির হোসেন বিপুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক SM শিমুল ও নাজিম উদ্দিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে অবৈধভাবে বসত বাড়িতে ঢুকে হামলা ও লুটপাট করে উচ্ছেদের প্রচেষ্টা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। সম্মেলনে ভুক্তভোগী আহমেদ হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রামস্থ গরিবুল্লাহ হাউজিং সোসাইটি চোরার পাড়ে একদল অনুপ্রবেশকারী আহমদ হোসেনের বসত বাড়িতে ঢুকে হামলা, লুটপাট করে উচ্ছেদের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট বললেন প্রধান উপদেষ্টা। সংসদের প্রথম ১৮০ দিনেই হবে সংবিধান সংশোধন। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, মন্তব্য সালাউদ্দিনের। সংকট রয়েই গেল বললেন গোলাম পরওয়ার। এবং মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।